ফুড ব্লগস। লাইট প্রচুর আছে। এখানে যেখানে বিরিয়ানি হয়, লম্বা লম্বা চাল হয়, আলু রয়েছে, সোয়াবিন রয়েছে। যে আমিও দোকানদারি করছি, এটা আমার ব্যবসায়ী। এটা এমন একটা কন্টেন্ট যেটা বানানোর জন্য নির্ভর করে সেই খেটে খাওয়া মানুষরা, যারা রাত জেগে খেটে আবার সকালে উঠে সারাদিন পরিশ্রম করে তারপর পেটে ভাত যায়। আর তাদেরই কাজে লাগিয়ে কিছু কিছু সো কল্ড ফুড ব্লগাররা কিছু নিমেষে তাদের কাজে লাগিয়ে ফায়দা তুলে নেয়। আর কিছুদিন পরেই সেই সো কল্ড ফুড ব্লগাররা ঠিক যেই রকেটের গতিতে সেই খেটে খাওয়া মানুষদের ইন্টারনেটের হিরো করে তোলে, আবার সেই গতিতেই ভিলেনেও পরিণত করে দেয়। স্টেশনে গেলেও কথা বলবে না। আমি এখন তোমার সাথে যে স্টেশন যাব ওটা অফ করো না। আরে কেউ পাওয়াটা খান না, শুধু আসেন ক্যামেরা করে চলে যান। ফোন করো ফোন। আরে এটা বন্ধ কর না। কেন বারবার এটা কইছি রাজু আর করব না। আসলে এমনটা হয় কেন? তারা এত তাড়াতাড়ি ইন্টারনেটে ভাইরালই বা কেন হয়? আর এত তাড়াতাড়ি ইন্টারনেট থেকে গায়েবও বা কেন হয়ে যায়? নিজের ইচ্ছেতে গায়েব হয় নাকি কেউ গায়েব করিয়ে দেয়? আসো আজকের ভিডিওতে এটাই জানবো। ভালো করে বোঝার জন্য আমি 3টে ধাপ বলছি। যেমন 1, রাজুদার পরোটা, যে এখন সবার মুখে মুখে। মোবাইল খুললেই 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। 2, ফোনপে পরোটা, একে ডিজে অরুণ। তারও এক সময় প্রচুর নাম ছিল, কিন্তু এখন 10টা ভিডিওতে 1-2টো ভিডিওতেই দেখতে পাওয়া যায়, তাও কন্ট্রোভার্সি করে বেড়ানোর জন্য। রাতের খাসি যদি মধু দিয়ে করো, সকালে কিন্তু বাসি। আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। রাজু ভালো ছেলে, কিন্তু ওর সিস্টেমটাই আলাদা। আর 3, যাকে এখন বলা চলে ইন্টারনেট থেকেই গায়ে। ইন্টারনেটে খুঁজে বেড়ালেও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি বলছি নন্দিনী দিদির কথা, যার এক সময় রাজুদার থেকেও বেশি নাম ছিল, কিন্তু সে এখন কোথায়? তাকে এখন ইন্টারনেটে দেখা যায় না কেন? হঠাৎ যার কদিন আগে পর্যন্তই এত নাম ডাক ছিল, এত ভ্লগ হতো, যার নামে এত ভিউজ আসতো, আজ সে হঠাৎ এক নিমেষে গায়ে। আসলে গল্পটা শুরু হয় ঠিক লকডাউনের আগে থেকে। নন্দিনী দিদিরা ছিল 3 বোন। বড় দিদি ইঞ্জিনিয়ার, ছোট বোন ইঞ্জিনিয়ার, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। আর ফ্যাশন ডিজাইনার কোর্স কমপ্লিট করেই সে গুজরাটে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে চলে যায়। কিন্তু 2019-এ করোনাতে নন্দিনী দিদির মা অসুস্থ হওয়ায় নন্দিনী দিদিকে সব ছেড়ে চলে আসতে হয় সাউথ কলকাতায়, তার হোম টাউনে। আর এসে তার বাবার সাথে ফুটপাতে একটা জায়গা ভাড়া করে নিজের বিজনেস শুরু করে ফেলে। আর কিছুদিন পর আস্তে আস্তে লোকের সাথে সাথে ফুড ব্লগাররাও খোঁজ পায়। আর যখন দেখে যে একটা স্মার্ট সুন্দরী দেখতে মেয়ে এমন একটা জায়গায় কাজ করছে, তখন আস্তে আস্তে ফুড ব্লগ করাও চালু হয়ে যায়। আর এমন করতে করতেই ডিসেম্বর 2022 আমাদের মমতা গাঙ্গুলি ওরফে নন্দিনী দিদি ও স্মার্ট দিদি নামে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখন হঠাৎ নন্দিনী দিদিকে আর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না কেন? আসলে এটা নতুন কিছুই না, এমনটা নন্দিনী দিদির আগেও অনেকের সাথেই হয়ে এসেছে, যেখানে আস্তে আস্তে ফুড ব্লগাররা ফুড নিয়ে কথা না বলে নন্দিনী দিদির পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা চালু করে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, হ্যাঁ কিসের নন্দিনী দি, এ তো হিজড়ার মতন দেখতে। যেখানে কয়দিন আগেই নন্দিনী দিদির ব্যাপারে এটা ভালো ওটা ভালো, আর হুট করে এক রাতেই সব চেঞ্জ। আমার ইমোশনটাকে নিয়ে কেন খিল্লি মারবে? আমি পপুলার বলে আপনি এখানে চলে যান, কেটে পড়ুন তো দাদা, একটু আস্তে করে এদিকে ঘুরুন, এদিকে ঘুরুন। নিন, এবার কথা বলুন বলুন। আসলে এটাতে দোষটা কার? ভিডিওর লাস্টে আসছে এই কথাতে। আর নন্দিনী দিদির এখনকার পরিস্থিতি কি? তো 12ই জানুয়ারি 2024 নন্দিনী দিদি নিউ টাউনে নন্দিনী দিদির হেসেল নামে একটা দোকান খুলে এই ভেবে যে সেল আরো বাড়বে, ভাইরাল হবে, নাম হবে, কিন্তু হয় একদম উল্টোটা। চালু করেছি, এটা চালু আছে, আরো ভালো করে চালু হবে। সেল না বেড়ে সেল কমতে থাকে। আর সেল বাড়ানোর জন্য নন্দিনী দিদি পুরনো দোকানে আর আগের মতো টাইম না দিয়ে নতুন দোকানে বেশি টাইম দেওয়া শুরু করে। আর যেটা হওয়ার ছিল, নন্দিনী দিদি তার পুরনো দোকানে না যেতে যেতে তার যে সেখানকার কাস্টমাররা ছিল তারাও যাওয়া বন্ধ করে দেয়। আর যে ফুড ব্লগাররাও নন্দিনী দিদির ফেস দেখিয়ে ব্লগ করতো তারাও আসা বন্ধ করে দেয়। আর নন্দিনী দিদির এখনকার কারেন্ট সিচুয়েশন বলতে গেলে, তার সেই পুরনো দোকান যেটা ফুটপাতে ভাড়া নেওয়া ছিল। তাহলে আগের যে দোকানটা ডালাউসিতে, ওটা কি আছে? দোকান নেই? কি হয়েছে ওইটা? ওটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো কেন? অন্য লোকের দোকান ভাই, আমি তো অন্যের ঘরে চিরদিন থাকতে পারি না। আর তার নতুন দোকানের পরিস্থিতি বলতে গেলে এখন আর সেখানে কেউই যায় না। কিন্তু এর মাঝেও এত তাড়াতাড়ি এত ভাইরাল হয়ে যাওয়ার জন্য একটা স্ট্রাগল স্টোরি থাকার ফলে দিদি নাম্বার 1 বলে একটা পপুলার টিভি শোতে যাওয়ার চান্স পায় আমাদের নন্দিনী দিদি। আচ্ছা
আচ্ছা শুভর কোন গানটা তোমার সব থেকে বেশি পছন্দ? দে না দে না। কিন্তু এর পরেও নন্দিনী দিদি রিলেভেন্ট থাকতে পারলো না। আর আমার মনে হয় ঠিক এমনই এখনকার আমাদের ফুড ব্লগস জগতের হিরো রাজুদার সাথেও এমনটাই হতে চলেছে। তো এখন রাজুদার কি করা উচিত? কন্ট্রোভার্সি। কারণ আমাদের যে নেক্সট ধাপে আছে সে হলো ফোনপে পরোটা, একে ডিজে অরুণ, ফোন পে পড়োটা এটাই। যাকে রিলেভেন্ট বলাও ভুল, আবার একবারে উধাও হয়ে গেছে এটাও বলা ভুল। আসলে আমার যেটা মনে হয় ফোনপে পরোটা ওরফে ডিজে অরুণ আসল কি অফ দ্য সাকসেস পেয়ে গেছে। মানে যেটাকে বলতে গেলে কিভাবে সোশ্যাল মিডিয়ায় চলা যায়, কি করলে সবসময় হেডলাইনে থাকা যায় সেটা বুঝে গেছে। তাই তোমরা দেখতে পারবে যখনই কোনো ফোনপে পরোটার ভিডিও সামনে আসে তো খাবারের বিষয়ে না এসে কন্ট্রোভার্সি এর জন্য আসে। কখনো দেখবে একে খারাপ বলছে, কখনো ওকে খারাপ বলছে। তাই ফুড ব্লগাররাও এই আশাতেই যাচ্ছে যে ডিজে অরুণ আবার কাউকে খারাপ কিছু বলুক আর ভিডিও ভাইরাল হোক। ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? ও এইটা যে বাসি খাওয়ায় তার সঙ্গে কোনো সেই ব্যবসার সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই আমার সাথে। আর এই সব খাবার যারা ভাইরাল করেছে তাদের মতো ছাবড়ি ব্লগারকে আমি ঘৃণা করি। কিন্তু এমন কন্ট্রোভার্সি করে একে ওকে খারাপ বলে ফোনপে পরোটা কতদিনই বা টিকে থাকতে পারবে? এই টপিকে ভিডিও চাইলে কমেন্টে বলতে পারো। ব্যাক টু দ্য ভিডিও। তো রাজুদারও কি তাহলে এখন কন্ট্রোভার্সি করা উচিত? দেখো, কন্ট্রোভার্সি করলেই যে টিকে থাকা যায় তা না। ফোনপে পরোটার কিছুটা লাভও ছিল বলতে পারো। আর আমার মনে হয় না রাজুদা কোনোদিন কারোর সাথে কন্ট্রোভার্সি করবে। তো এখন তাহলে রাজুদার কি করা উচিত? রাজুদাও কি তাহলে একদিন এইভাবেই উদাও হয়ে যাবে? দেখো, সব আমাদের উপরেই, অডিয়েন্সই সব। অডিয়েন্সই ভাইরাল করে, আবার ভাইরাল থেকে নামিয়েও দেয়। তোমরা সব জানো কে কেমন, কে সত্যি সত্যি অহংকার করছে, কে সত্যি সত্যি খাচ্ছে। তাই কখনো সঠিক মানুষকেই কারো ভিডিওতে অহংকার বলা শুনে রিয়েল লাইফে তাকে না জেনে জাজ করো না। আর এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যই ছিল যাতে সঠিক মানুষরা সঠিক জায়গা পায়। সো নাও ইটস অল ইন ইউর হ্যান্ডস।